কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দান। বিভাগীয় নগরীর সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি। চোরাগুপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়, বলেছেন জামাত আমির। বদলে যাচ্ছে র্যাবের নাম, নতুন নাম SIF। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ডকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। পবিত্র শবে বরাত আজ, মহিমান্বিত ভাগ্য রজনী, ইবাদতের প্রস্তুতি মসজিদগুলোতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির জন্য অধীর অপেক্ষায় বরিশালবাসী। হেলিকপ্টারে করে বরিশাল যাবেন তিনি। দুপুরে বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। বরিশাল থেকে হেলিকপ্টারে করে ফরিদপুর গিয়ে অংশ নেবেন সেখানকার জনসভায়। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। দফায় দফায় প্রস্তুতি সভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম, তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। বরিশালে কেউ উন্নয়নের কিছু করে না। আপনি ধরেন বোলা থেকে গ্যাস আসলে অনেক কর্মসংস্থান হইতে, এগুলো তো হইতেছে না। বেকার তো আছে, ব্রিজ দরকার, এরপর ওই ধরেন গ্যাসের সংকট, তারপর ওই নানান কিছুই আছে। সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নাই। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবে আশা নেতাকর্মীদের। তিনি বরিশালবাসীর যে প্রাণের যে দাবিগুলো আছে, বরিশালের বিভিন্ন সংকট আছে, সেই সংকটগুলো তিনি নিরসনের প্রতিশ্রুতি দেবেন। ম্যাডাম খালেদা জিয়ারই প্রতিশ্রুতি যে বরিশালে সে ইপিজেট করবে। সারা বিশ্বের যাকে সুন্দর, জনগণের কল্যাণকর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা দরকার, এরকম একটা প্ল্যান উনি তৈরি করেছেন। বিভাগের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতে চান তারেক রহমানকে। আমাদের স্কুল চলমান, আমরা সরকারের সবকিছু সেবা দিয়ে আসছি, আমরা বই পাই, আমরা 1 তারিখে বই উৎসব পালন করছি। আমলাতান্ত্রিক জটিলতা ফেলে আমাদেরকে স্কুলগুলো জাতীয়করণ দিচ্ছে না। 27/5/12 সালের পূর্বে স্থাপিত ও দলিলকৃত যত স্কুল আছে এগুলো করবে, কিন্তু নীতিমালার আওতায় থাকতেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের এই বিদ্যালয়গুলো বাদ পড়ছে। এই জন্য আমরা জাতীয়করণ চাচ্ছি। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। তারেক সাহেব রাজনীতি জায়গায় ভিন্নভাবে করতেছেন, আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই, এবং তিনি এমপিদের পরিচিতি করাই দিতেছেন, এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির একটা একটা চমৎকার একটা সিদ্ধান্ত। তারেক রহমানের জনসভায় আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবারে নির্বাচন অনেক কষ্টের অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট একটা আমানত, তাই আমানতের খেয়ানত করা যাবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং নিজের বিবেচনা মতো ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে, এতে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ এবং সরকার গঠন করতে সবার কাছে ভোট চান বিএনপির মহাসচিব। ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষের বিভ্রান্ত করে। ভোট আমরা দিই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত, আমরা বলি আমানত। এটাকে আমাদের ধরনের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে।
চোরাগুপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। কিশোরগঞ্জের জনসভায় কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে জেলা জামাতের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি মামলাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, পারিবারিক দাপট ও জমিদারি মুক্ত বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান কথা দেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে সমস্ত শক্তি দিয়ে মানুষের আস্থার প্রতিদান দেবেন। জনসভায় কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসম শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক চিতিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে, ভয়ের সন্ত্রাস তৈরি করছে, এমনকি ভোট কেন্দ্র দখলেরও পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ঢাকায় 11 আসনের মধ্যবাড্ডা এলাকায় গণসংযোগের পরে সাংবাদিকদের একথা বলেন তিনি। একটি বিশেষ দলের কর্মীরা সারা দেশে এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করছে অভিযোগ করে নাহিদ বলেন, প্রশাসন একমুখী আচরণ করছে। তারা একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এ সময় আসন্ন নির্বাচনে জনগণ ঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক। এদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে তার রিট খারিজ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাহিদ। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। প্রশাসন একদিকে ঝুঁকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছেড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে না। আমাদের গতকাল রাত 2 জন আমাদের নারী কর্মীদেরকে হামলা করা হয়েছে, তাদের উপরে হেনস্থা করা হয়েছে এই শাপলাগুলি প্রচারণার জন্য। দেশজুড়ে ভোটের উত্তাপ, প্রচারণায় সরগরম মাঠঘাট। গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ চলছে সকাল থেকে রাত। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা 2 আসনে হযরতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। দেন নির্বাচিত হলে কেরানীগঞ্জকে আধুনিক ও শান্তির শহর করার প্রতিশ্রুতি। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান। নরসিংদী 1 আসনে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জিয়া পরিবারের ত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর খুন ও গুমের বিনিময়ে আজ দেশের এই মুক্ত পরিবেশ উল্লেখ করে ধানের শীষে ভোট চান। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। জেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া ঘাট ও শিবনগর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে একাধিক পাহাড়ি বাঙালি পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি, প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সব ঠিক করার। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমানও সকাল থেকেই ছিলেন প্রচারণায়। এলাকার সাধারণ মানুষের দুঃখ কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন, দেন সমাধানের আশ্বাস। একই আসনের জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি মহানগরীর লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগ করেছেন চট্টগ্রাম 15-র বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। বিএনপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল হয়েছে দিনাজপুর 3 আসনে। প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে পৌর বিএনপির উদ্যোগে এই নির্বাচনী মিছিল শুরু হয়। মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ হয়েছে। শহরে ভোট প্রার্থনা করেন আইনজীবীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় কর্মসূচি পালিত হয়। নীলফামারী সদর উপজেলায় বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন গণসংযোগ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে বেকারত্ব দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন।
ঝালকাঠি 1 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। মাঠে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমও লিফলেট বিতরণ করেন। নির্বাচিত হলে সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো চাঁদাবাজ ও মাদকাসক্ত থাকতে দিবেন না। গাইবান্ধা 4 আসনে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে হয় আয়োজন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স করা হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই এই সংক্রান্ত আদেশ জারি করা হবে। র্যাবের পোশাক ও কার্যক্রম শুরু হবে নতুন করে। র্যাব সংস্কারে লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজের নেতৃত্বে কমিটির এই সুপারিশ করে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সেনাবাহিনী এককভাবে এ পর্যন্ত ৭,৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে। উপদেষ্টা দাবি করেন, পুলিশের কর্মক্ষমতা অনেক বেড়েছে, খুবই ভালোভাবে নির্বাচন করতে পারবে সরকার। র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের তুলনায় এবারে নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি। সকালে কোস্টগার্ড সদর দপ্তরে 4 ক্যাটাগরিতে বাহিনীর 40 সদস্যকে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান আছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ড সদস্যদের কড়া নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ পবিত্র শবে বরাত। শাবান মাসের 15 তারিখের রাতকে বলা হয় শবে বরাত। শব্দটি ফার্সিতে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তি বা নাজাতের রাত। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এই রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেবেন বলে বিশুদ্ধ হাদিসে রয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শবে বরাত বা ভাগ্য রজনী। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ বিশ্বের অনেক অঞ্চলের মুসলিমরা মুক্তির আশায় এই রাতটিতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। এ রাতের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন, ক্ষমা করে দেন মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে। শাবানের 15 তারিখের রাতকে হাদিসে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়নি, বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। ওলামায়ে কেরামগণ বলছেন, এই রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেওয়ার কথা রয়েছে সহিহ হাদিসে। কিছু মানুষ একেবারে লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করে ভিন্ন কিছু বলতে চান, এটাও যেমনটা উচিত নয়। একেবারে লাইলাতুন নিসফি মিন শাবানকে ঘটা করে উদযাপন করার উদ্দেশ্যে কিছু মানুষ এমন কিছু কাজ, এমন কিছু ইবাদত করে থাকেন যার কোনো ভিত্তি হাদিসের মধ্যে নেই। যেমনটা অনেকে বলেন এই রাতে গোসল করতে হবে, অনেকে বলেন বিভিন্ন পদ্ধতির নামাজ পড়তে হবে, অনেকে হালুয়া রুটি, বিভিন্ন ধরনের আতশবাজি, বিভিন্ন সব কিছুই তাদের কাছে মনে হয় এগুলো একটা ইবাদত। আসলে এগুলোর সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো সম্পর্ক নেই। সব ধরনের শিরক ও হিংসা বিদ্বেষ থেকে আত্মা পবিত্র করে আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে মনোমালিন্য দূর করার ফজিলত রয়েছে বলে জানান এই আলেমে দিন। কারো প্রতি অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেয়া এবং নিজেও সবাইকে ক্ষমা করে দেওয়ার সুযোগের রাত এই শবে বরাত।
আর বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। তো আইয়ামে বীজের যে রোজা আছে সেই উদ্দেশ্য করে যদি আমরা শাবান মাসের মাঝে 3টা দিন রোজা রেখে ফেলি, তো একসাথে আমার আইয়ামে বীজের রোজাও হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন, সেই অনুসরণ আমার হয়ে গেল, আর সেই সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের রোজাটাও হয়ে গেল। এজন্য আমরা অবশ্যই রোজাও রাখবো এবং ইবাদত বন্দেগী করব। তবে লক্ষ্য রাখতে হবে আমাদের জীবনে কখনো কোনো অবস্থায় কোনো কুসংস্কার, কোনো বেদাত, এ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। ফরজ নামাজের পাশাপাশি দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ আদায়, বেশি বেশি আল্লাহর জিকির এবং মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করার ফজিলতের কথাও জানান বাইতুল মোকাররম মসজিদের এই পেশ ইমাম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টানা কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। সকাল 8টা থেকেই শুরু হওয়া 24 ঘন্টার এই কর্মসূচিতে বন্দরের কোনো গেট দিয়েই পণ্যবাহী গাড়িকে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি। শ্রমিক নেতারা বলছেন, বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার যে প্রক্রিয়া তা থেকে সরকার সরে না আসলে এই কর্মসূচি চলমান থাকবে। বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার চুক্তি প্রক্রিয়া বন্ধের দাবিতে চতুর্থ দিনের মতো চলছে এই কর্মবিরতি। এদিকে বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন ওমর ফারুক দাবি করেছেন, বন্দরের জেটির কাজ এবং জাহাজে কন্টেইনার হ্যান্ডলিং চলছে। খেজুরের টাটকা রস সংগ্রহের এক অন্যরকম দৃশ্য ঢাকা ঘেঁষা সোনারগাঁওয়ে। এই রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ছকবাঁধা যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে কেউ কেউ কাকডাকা ভরে শহর থেকে খেজুরের রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন সোনারগাঁওয়ে। সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। শীতের বিদায় লগ্নে মাঘ মাসের এই দৃশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হামছাদি এলাকার খেজুর বাগানের, যেখানে ভোর থেকে ভিড় শত শত মানুষের। মাটি ঘ্রাণ আর খেজুর রস খেতে প্রায় প্রতিদিনই গ্রামটিতে তাদের ছুটে যাওয়া। গাছিদের গাছ থেকে রসের হাড়ি নামানোর দৃশ্য তাদের কাছে উপভোগ্য। পর্যটক আর ঐতিহ্যের এমন মেলবন্ধনে আনন্দিত গাছিরাও। প্রতি বছর খেজুর রস খেতে আসি এবং খুবই খুবই সুস্বাদু। এই কুয়াশার মধ্যে মাটির হাঁড়িতে খেজুরের রস খেয়ে আমার অনুভূতিটা খুবই অসাধারণ। আমি এই প্রথম খেজুরের রস খেলাম মাটির হাঁড়ি করে, খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু ছিল। আমি আশা করি আবারও আসবো এখানে খেতে খেজুরের রস। শীতের সকালে আমি এখানে এসেছি খেজুরের রস খেতে। এটার স্বাদটা সত্যি অসাধারণ এবং প্রাকৃতিক, প্রকৃতির মাঝে টাটকা খাবার খেয়ে একদম সেই মজা লাগছে। এই যে সেই রস খাইলাম, আবার বাসার জন্য নিয়ে যাইতেছি। রস সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গাছিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত এটা পরিদর্শন করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি এবং চেষ্টা করি যে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এটা কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং আরো সম্প্রসারণ করা যায়। রস উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রণোদনার দাবি জানিয়েছেন গাছিরা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশি সম্মানী করেছেন। দুপুরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পান মোকামে নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 আয়োজন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিক ইস্যুকরণ বিষয়ক সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নাজমা আশরাফি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে সাভারে। ব্যাংক কলোনি দেওয়ান ইদ্রিস ভিলায় আয়োজিত কর্মশালায় 413 জন এজেন্ট অংশ নেন। এতে প্রধান আলোচক ও প্রশিক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জামাল হোসেন মজুমদার। আলোচনায় অংশ নেন ধানের শীষ প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায় 13 জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রামু 10 পদাতিক ডিভিশনের নিয়মিত টহল ও যৌথ অভিযান শুরু করেছে। দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াস মোহাম্মদ আকবর এ তথ্য জানান।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে 52 বিজিবি। 52 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে এসব বিস্ফোরক ও অস্ত্র অনুপ্রবেশ দেশের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলায় মোতায়েন করা বিজিবির বেস ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দুপুরে বিজিবি মহাপরিচালক ঝিনাইগাতি আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির বেস ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। সরকারি কর্মচারীদের বৈষম্যহীন নবম পে স্কেল সহ 7 দফা বাস্তবায়নের দাবিতে মাগুরায় 3 দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু হয়েছে। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও আইটি অ্যান্ড বিএম কলেজের কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দান। বিভাগীয় নগরীর সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি। চোরাগুপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায় বলেছেন জামাত আমির। বদলে যাচ্ছে র্যাবের নাম, নতুন নাম SIF। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ডকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। পবিত্র শবে বরাত আজ মহিমান্বিত ভাগ্য রজনী, ইবাদতের প্রস্তুতি মসজিদগুলোতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।